টাইপস অফ ফিজিক্যাল এডুকেশন। আপনাদের সিলেবাস অনুযায়ী আমরা যাচ্ছি। আমাদের যে সিলেবাস রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস আমাদের ফিজিক্যাল এডুকেশন ফর হেলদি লাইফ এই এই সাবজেক্টের সিলেবাসে আমাদের যে কয়টি বিষয় আছে আপনাদের কাছে নিশ্চয়ই সিলেবাস আছে, তারপরেও আমি একটু বলে দিচ্ছি। ফিজিক্যাল এডুকেশন ফর হেলদি লাইফ, এখানে আমাদের রয়েছে কনসেপ্ট অফ ফিজিক্যাল এডুকেশন, টাইপস অফ ফিজিক্যাল এডুকেশন। নর্মালি টাইপস অফ ফিজিক্যাল এডুকেশন এটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হয়। সো এখানে স্পেসিফিক করে দিয়েছে পারফরমেন্স রিলেটেড ফিটনেস অ্যান্ড হেলথ রিলেটেড ফিটনেস, পারফরমেন্স রিলেটেড ফিটনেস অ্যান্ড হেলথ রিলেটেড ফিটনেস। এরপরে আছে এইমস অফ ফিজিক্যাল এডুকেশন, অবজেক্টিভস অফ ফিজিক্যাল এডুকেশন, ফাউন্ডেশন অফ ফিজিক্যাল এডুকেশন। একটা সিলেবাসে যতগুলো বিষয় থাকে সবকিছু ইম্পর্টেন্ট, তারপরে বেশি ইম্পর্টেন্ট কিছু থাকে যেগুলো পরীক্ষার জন্য ডিজাইন করা থাকে, শুধুমাত্র পরীক্ষা আসে যে টাইপের, আমরা সেগুলা কোশ্চেন পরবর্তীতে আমরা কোশ্চেনগুলা কোন প্যাটার্নে কোশ্চেন হয় এটা দেখিয়ে দিব। আর আমরা আপাতত এটা পড়তে থাকি। শারীরিক শিক্ষার প্রকারভেদ, টাইপস অফ ফিজিক্যাল এডুকেশন। স্ক্রিনে সবাই দেখতে পাচ্ছেন শারীরিক শিক্ষা বিভিন্ন প্রকারভেদে বিভক্ত হতে পারে, যা শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক বিকাশে সহায়ক। শারীরিক শিক্ষা বিভিন্ন মনীষীদের মতে বিভিন্ন প্রকারের। কেউ কথা বলছেন? স্যার স্ক্রিন দেখা যায় না স্যার। আচ্ছা, স্ক্রিন কি সবাই কেউই দেখতে পাচ্ছেন না নাকি? স্যার আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, বাইরে একটু কাইন্ডলি রেস করেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা। স্যার আমি তো দেখতে পাচ্ছি স্যার। সবারই দেখতে পাওয়ার কথা, আমি স্ক্রিন শেয়ারিং করেছি। হ্যাঁ সো দেখা যদি কেউ যাচ্ছে না স্যার, দেখতে পান, স্ক্রিন দেখা যাচ্ছে। হতে পারে নেটওয়ার্কের প্রবলেম হতে পারে আপনার ওখানে। আর যদি দেখা যাচ্ছে। অসুবিধা হয় প্রয়োজনে আরেকবার লিঙ্ক থেকে বের হয়ে যায় আরেকবার এই লিঙ্কে এন্ট্রি করেন। স্যার একটা কথা বলতে পারি স্যার? জি জি প্লিজ বলেন। স্যার আমাদের যে সময়টা স্যার ক্লাস হচ্ছে স্যার, এই সময়টা স্যার আমাদের নামাজের টাইম হয়ে যায় স্যার। জি 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 জি, আচ্ছা বুঝতে পেরেছি। আমরা ভেবেছিলাম যে এশার নামাজের টাইম, আসলে এটা স্যার তাহলে একটু আমরা যদি স্যার বিবেচনা 9টা করি থেকে স্যার ক্লাসটা শুরু হচ্ছে স্যার, আমাদের জন্য ভালো হতো স্যার। 9টা থেকে। জি স্যার। ওকে, আমরা আচ্ছা আমরা কথা বলে আপনাদেরকে গ্রুপে জানিয়ে দেব। ওকে, ওকে স্যার। ক্লাসের টাইমটার ব্যাপারে যদি 9টা থেকে আমরা করি তাহলে আমরা জানিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, ভিডিওটা অফ করেন আপনি। ওকে ঠিক আছে, তাহলে আমরা আমাদের টপিকে চলে আসি। এছাড়া যদি কারোর স্ক্রিনে দেখতে অসুবিধা হয়, এই ফাইলটাই আমি আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওখান থেকে কেউ চাইলে ওপেন করে দেখতে পারেন। যাই হোক, তাহলে শারীরিক শিক্ষা বিভিন্ন প্রকারভেদে বিভক্ত হতে পারে যা শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক বিকাশে সহায়ক। এই প্রকারভেদগুলা কেমন একটু দেখেন। যে ১ নাম্বার যেটা রয়েছে মূল শরীর চর্চা শিক্ষা। মূল শরীর চর্চা শিক্ষাটা কি? এতে শরীরের সাধারণ স্বাস্থ্য এবং ফিটনেস উন্নত করার জন্য বিভিন্ন ধরনের ব্যায়াম, দৌড় এবং ক্রিয়া অন্তর্ভুক্ত। মূল শরীর চর্চা শিক্ষা যেটা, শরীর চর্চা, বুঝতেই পারছেন শরীর চর্চা মানেই ব্যায়াম। সো শরীরের আমাদের ফিটনেস ডেভেলপ করার জন্য আমরা যে ব্যায়ামগুলা করি, ফিজিক্যাল এক্সারসাইজগুলা যেটা করি বা রানিং ইভেন্ট করি, অনেকে লং ডিস্টেন্স দৌড়ায়, অনেকে শরীরের ইন্টারনাল ডেভেলপমেন্টের জন্য রানিং এক্সারসাইজগুলো করে। এছাড়া বিভিন্ন ক্রীড়ার সাথে সম্পৃক্ত থাকে, কেউ ফুটবল, কেউ ক্রিকেট বা অন্যান্য আদার্স গেম, যে গেমগুলোতে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হয় যার মাধ্যমে আমাদের শারীরিক ডেভেলপমেন্ট হয় সেটার সাথে সম্পৃক্ত। সো মূল শরীরচর্চার শিক্ষা হলো এটা। এরপরে নাম্বার 2 আছে কি ক্রীড়া শিক্ষা। ক্রীড়া শিক্ষা কি? এটি বিভিন্ন খেলাধুলার নিয়ম, কৌশল এবং দক্ষতা শেখানোর উপর ভিত্তি করে, যেমন ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল ইত্যাদি। এটি বিভিন্ন খেলাধুলার নিয়ম। আপনারা নিশ্চয়ই জানেন, অনেকের জানা আছে যে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি আছে, যেখানে অনেকগুলা খেলার উপরে
ট্রেনিং করানো হয় বাচ্চাদেরকে স্পেসিফিক। আমরা নর্মালি স্কুল কলেজগুলোতে পড়ি কিভাবে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হিসাবে। বাট বিকেএসপি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটা ওখানে পড়াশোনা, মেইন যে ফোকাস পয়েন্ট ওখানে খেলাধুলা, খেলাধুলার পাশাপাশি ওখানে পড়াশোনা করানো হয়। সো ওখানে তারা কি করে দেখেন, এখানে এক একটা গেমের জন্য স্পেসিফিক নিয়োগ দেওয়া থাকে, কোচ নিয়োগ দেওয়া থাকে, স্পেসিফিক বাচ্চাদেরকে ট্রেনিং করানো হয় এক একটা গেমের জন্য। সো ওখানে বিভিন্ন ধরনের খেলাধুলা চালু আছে। এর জন্য বলেছে ক্রিয়া শিক্ষা। ক্রিয়া শিক্ষাটা বলতে শরীর চর্চা বা ফিজিক্যাল এক্সারসাইজ আর ক্রিয়া শিক্ষার মধ্যে পার্থক্য রয়েছে। ক্রিয়া শিক্ষা বলতেই বোঝানো হয় যে খেলাধুলার যেটার মাধ্যমে খেলাধুলার নিয়ম কানুন, খেলাধুলার কৌশল, দক্ষতা শেখানো হয় এটার উপর ভিত্তি করে। যেমন ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল ইত্যাদি। আরও অনেক গেম রয়েছে, এগুলা আমি এখানে ইনভলভ করি নাই। এটা চাইলে আরও এক্সট্রা দেওয়া যেতে পারে, এজন্য ইত্যাদি দিয়ে দিয়েছি। বুঝতে পেরেছেন নিশ্চয়ই। নেক্সট, মার্শাল আর্ট এবং আত্মরক্ষা শিক্ষা। এতে কারাতে, জুডো, তাইকোন্ডো, কুংফু ইত্যাদি অন্তর্ভুক্ত, যা আত্মরক্ষার কৌশল শেখায় এবং মানসিক স্থিতিশীলতা বাড়ায়। দেখেন একজন মানুষ, আমরা যদি কেউ এই সেলফ ডিফেন্সগুলো জানি বা যে সেলফ ডিফেন্স যে কোনো একটা সেক্টর জানি, সেলফ ডিফেন্সের যে কোনো একটা সেক্টর যদি আমরা জেনে থাকি, তাহলে আমাদেরকে কি একটু কনফিডেন্ট মনে হয় না যে আমি একা। এখনকার বর্তমান সময়ে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, যে এখন বেশিরভাগ শহরের বেশিরভাগ প্রতিষ্ঠানগুলোতে বা শহরের বেশিরভাগ ফ্যামিলি থেকে মেয়ে বাচ্চাদেরকে সেলফ ডিফেন্স শেখায়, তাইকোন্ডো বা কারাতে, জুডো এই টাইপের অ্যাক্টিভিটিস শেখায়। কারণ কি, যেন তারা আত্মরক্ষা করতে পারে। আমাদের অনেক সময় মেয়েরা বা ইভেন ছেলেরাও রাস্তা স্যার রাস্তাঘাটে জুডো কি? স্যার একটা কোশ্চেন ছিল। জি প্লিজ বলেন। স্যার জুডো বুঝতে পারি না, জুডো কি? জুডো একটা সেলফ ডিফেন্স, বুঝতে পেরেছেন? সেলফ ডিফেন্স, জুডো একটা খেলার নাম। এটা ওয়ান কাইন্ড অফ, আপনি আচ্ছা আচ্ছা কারাতে, তাইকোন্ডো এটার কাছাকাছি জুডো। বুঝতে পেরেছেন? আচ্ছা জি। এই গেমগুলো বেশিরভাগই আপনার কোরিয়া, জাপান এই দেশগুলোতে বেশিরভাগই ইনভলভ। আমাদের দেশে অনেক পরে আসছে, তারপরেও এটা এখনো আমাদের দেশে এইগুলো কিন্তু যথেষ্ট জনপ্রিয়। এখনো বাংলাদেশে তাইকোন্ডো ফেডারেশন আছে, জুডো ফেডারেশন আছে, এই সেলফ ডিফেন্সের জন্য কারাতে ফেডারেশন আছে, ইভেন বক্সিং ফেডারেশন আছে। আপনারা জানেন মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়াম বাংলাদেশে রয়েছে। সো এই এই যে মার্শাল আর্ট বা আত্মরক্ষা শিক্ষা যেটা বলা হয়েছে, অনেকগুলা সেলফ ডিফেন্স, এইগুলা শেখালে আমাদের মানসিক স্থিতিশীলতা বাড়ায়, একটু কনফিডেন্ট থাকা যায়। না আমি এই অ্যাক্টিভিটিসগুলো জানি, আমি সহজে একটা বিপদে পড়লেও সেখান থেকে বের হয়ে আসতে পারবো। আমাদের বাচ্চাদেরকে যদি আমরা এগুলা ট্রেন আপ করাই, তাহলে কি হবে, তারা সেলফ ইনস্ট্যান্ট বিপদ থেকে অনেক সময় রক্ষা পেতে পারে। এগুলো হেল্প করে এই টাইপের। একজন মানুষ যার এই টাইপের ট্রেনিং নাই, সে কিভাবে একজন সন্ত্রাসীকে বা একজন তাকে অ্যাটাক করছে তাকে কিভাবে ট্যাকেল দিবে, আর একজনের এই টাইপের ট্রেনিং রয়েছে সে কিভাবে ট্যাকেল দিবে, দুইজনের ডেফিনেটলি ভিন্ন হবে, রাইট? সো এটাও শিক্ষার একটা প্রকার। দেন নৃত্য শিক্ষা। নৃত্য হচ্ছে ডান্স, নাচ। হ্যাঁ, এটা বিভিন্ন ধরনের নৃত্য, যেমন ক্লাসিক্যাল, হিপ হপ, বলিউড ইত্যাদি এই টাইপের অন্তর্ভুক্ত, যা শারীরিক ফিটনেসের পাশাপাশি সৃজনশীলতা এবং রিদমের উন্নতি করে। আপনারা কি জানেন, বলতে পারেন আসলে এই ডান্স কিন্তু অনেক বড় একটা এক্সারসাইজ। ডান্স করা সো ডিফিকাল্ট, আমি যদিও পারি না। তো এরকম ডান্স করলেও অনেক ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হয়। এটার সাথে সাথে ইন্ডিয়াতে প্রচুর প্রচলিত আছে জুম্বা। জুম্বা ডান্স হচ্ছে মিউজিকের তালে তালে ফিজিক্যাল এক্সারসাইজ করা। ইন্ডিয়াতে অনেক ইউনিভার্সিটি, ফিজিক্যাল এডুকেশন ইউনিভার্সিটিতে জুম্বা স্পেশালিস্ট, বিশেষ করে ইয়োগা এবং জুম্বা স্পেশালিস্টদেরকে নিয়ে থাকে, অনেক জায়গাতে আছে।
যে তারা স্পেশালি ওই বিষয়ের উপর ট্রেনিং করান। ঠিক আছে? যদি কারো কোশ্চেন থাকে একটা পার্ট আমরা শেষ করব, দেন আপনারা কোশ্চেন করতে পারবেন। দেন যোগ যোগ এবং মেডিটেশন, যেটা ইয়োগা বলছিলাম, ইয়োগা বা মেডিটেশন যেটা বলি আমরা, এটি শারীরিক ফিটনেসের পাশাপাশি মানসিক প্রশান্তি এবং স্থিরতা আনার জন্য উপকারী। বিভিন্ন আসন, প্রাণায়াম এবং ধ্যান শেখানো হয়। যোগ বা ইয়োগা, ইয়োগা কি বুঝতে পেরেছেন? ইয়োগা কি? কেউ কি বলতে পারবেন ইয়োগা কি? আমি একটু শুনতে চাই, আপনারা রেসপন্স করেন। কে বলতে পারবে ইয়োগা বা মেডিটেশন? কে বলতে পারবেন? হ্যালো, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? না স্যার, বলতে পারবো না, আপনি একটু বলে দেন। ওকে ওকে ওকে। আচ্ছা, ইয়োগা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এক্সারসাইজ। ইয়োগা বা আপনারা চাইলে ইউটিউবে অনেক ভিডিও দেখতে পারেন। ইয়োগা হচ্ছে বেসিক অনেকগুলো এক্সারসাইজ আছে, ইভেন অ্যাডভান্স অনেক এক্সারসাইজ আছে। ইয়োগা করলে আমাদের ওটার দুটা পার্ট রয়েছে। মেডিটেশন, মেডিটেশন হচ্ছে মেডিটেশন হচ্ছে ধ্যান। আপনার কখনো কি ধ্যানে অনেক সময় দেখেন না, বিভিন্ন গুরুরা ধ্যানে বসে, অর্থাৎ ওই টাইমটাতে কোনো কথা বলে না, একটা অ্যাক্টিভিটিস করে, একদম সাইলেন্টলি মাইন্ড ফ্রেশ করার জন্য ধ্যানে বসে একটা নির্দিষ্ট টাইমের সময়, একটা নির্দিষ্ট time। একটু আনমিউট করেন। স্যার আপনি সবাইকে মিউট করে দেন। ওকে, ইয়োগা বা মেডিটেশন যেটি বলছিলাম, ইয়োগা হচ্ছে অনেক এক ধরনের এক্সারসাইজ যেটার মাধ্যমে আমাদের ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয়, পাশাপাশি আমাদের ফ্লেক্সিবিলিটি অনেক ইনক্রিজ হয় অনেকটা। এই জন্য ইয়োগা ছোটবেলা থেকে যারা বেশি বেশি ইয়োগা করে, বিভিন্ন টাইপের এক্সারসাইজ থাকে, বিভিন্ন আসন থাকে, প্রত্যেকটা আসনের নাম আছে। ঠিক আছে? যেমন সর্পাসন, সাপের সর্পাসন হচ্ছে সাপের মতো, ওই আসনটা দেখতে সাপের মতো, এর জন্য ওটার নাম সর্পাসন। এছাড়া আরও কিছু আসন রয়েছে, যেমন ত্রিকোণাসন, এটা অনেকটা ট্রায়াঙ্গেলের মতো দেখতে, যে কারণে ত্রিভুজের মতো দেখতে, এর জন্য ত্রিকোণাসন বলে। হ্যাঁ, ইয়োগাতে বিভিন্ন এক্সারসাইজ রয়েছে, ইয়োগার অনেকগুলা পার্ট রয়েছে। মেডিটেশন বললাম, যেটা ধ্যান, এই যে শেষে দেখতে পাচ্ছেন ধ্যান শেখানো হয়। ধ্যান হচ্ছে আপনি একটা নির্দিষ্ট টাইম কনসেন্ট্রেশনটা যেদিকে রাখবেন ঠিক ওই দিকেই কনসেন্ট্রেশনটা থাকবে, কোনোভাবেই ব্রেক হবে না। এটা হচ্ছে প্র্যাকটিস করা হয় ধ্যানে। আপনি যদি চোখ বন্ধ করে চিন্তা করেন যে আমি এখন অস্ট্রেলিয়ার রাস্তায় হাঁটছি, আমি এখন থেকে এই 1 কিলোমিটার, 1 কিলোমিটার হাঁটতে আমাকে 5 মিনিট সময় লাগবে। আমি এই 5 মিনিট স্টেপ কাউন্ট করতে করতে আমি এই 5 মিনিট কাউন্ট করব। একদম যারা প্র্যাকটিস থাকে তারা এভাবেই চিন্তা করে। এটা করলে আমাদের মাইন্ডটা অনেক ফ্রেশ থাকে, বা কোনো একটা স্পেসিফিক কাজের প্রতি মনোযোগ বাড়ে। বুঝতে পেরেছেন? যখন আপনি আমাদের আচ্ছা আশেপাশে অনেককে খেয়াল করেছেন কিনা, যে যারা একটা কাজ করার সময় আপনি পাশে থেকে ডাক দিবেন, বাট তারা শুনতে পাবে না, এরকমটা হয় আমাদের নিজেদের ক্ষেত্রে অনেক সময় হয়, তাই না? এটা কি খেয়াল করেছেন কেউ কখনো, যে আপনার পাশের কেউ, সে একটা অ্যাক্টিভিটিস করছে, বাট তাকে আপনি ডাকছেন কিন্তু সে শুনতে পাচ্ছে না, হঠাৎ করে অনেকবার ডাকার পরে হয় না এরকম, যে বলছে হ্যাঁ কে, কিভাবে কি ডাকছেন কিনা, বা এরকম করে রেসপন্স করে। তার মানে হচ্ছে ওই মানুষটা যে অ্যাক্টিভিটিসটা করছে সে ওইটার প্রতি এতটাই মনোযোগী যে অন্য কোনো দিকেই তার খেয়াল নাই। সো এরকম অনেকেই থাকে আমাদের মধ্যে, যারা যে কাজটাই করে না কেন সেই কাজের প্রতি এত মনোযোগী থাকে, অন্য কোনো কিছু মাথায় থাকে না। সো ধ্যান করলে বা মেডিটেশন এগুলা করলে যেটা হয়, এই টাইপের স্কিলগুলা বাড়ে। তারা চিন্তা করে, যেভাবেই চিন্তা করে সেভাবেই, মানে স্বপ্নটা ওভাবেই দেখতে পারে।
যে আমি হ্যাঁ এখন এটা করছি, আমি ইভেন ধ্যান এমন একটা জিনিস যেটার মাধ্যমে অনেকে এমন আছে খালি গায়ে ঠান্ডার সময়ে খালি গায়ে ধ্যান করে, অথচ তারা ফিল করে তাদের গায়ে কোনো ঠান্ডা লাগছে না। এমনও আছে অনেক যারা বাইরের কোরিয়ান বা জাপানিজ কিছু এই যে ধ্যানের কিছু বিশেষজ্ঞ আছেন, ওনারা যেটা করে ওনা আইসের উপরে উঠে, আইসের যে পাহাড়গুলা থাকে এরকম আইসের উপরে উঠে ধ্যান করে, তাদের ঠান্ডা লাগে না। সো ধ্যান হচ্ছে এরকম একটা জিনিস। সো অ্যাডভেঞ্চার স্পোর্টস কি? এটা পর্বতারোহণ, রক ক্লাইম্বিং, এটা এটা রোপ ক্লাইম্বিং হবে। রোপ ক্লাইম্বিং হচ্ছে, এটা টাইপিং মিস্টেক। রোপ ক্লাইম্বিংটা কি? যে দড়ি বেয়ে যে আমরা পাহাড়ে উঠি। পর্বতারোহণ আমরা জানি যে আমরা অনেকে পাহাড়ে উঠতে পছন্দ করে, পাহাড়ে ঘুরতে পছন্দ করে। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ স্পোর্টস হতে পারে। কিভাবে স্পোর্টস হতে পারে? আপনারা একটা খবর জানেন মনে হয়, রিসেন্ট বাংলাদেশ থেকে এভারেস্ট জয় করেছেন কে, নাম বলতে পারবেন? কেউ কি বলতে পারবেন কে এভারেস্ট বিজয়ী বাংলাদেশি কে? মুসা ইব্রাহিম। মুসা ইব্রাহিম অনেক আগে এভারেস্ট জয় করেছে, রিসেন্ট, খুব রিসেন্ট। আচ্ছা আমি বলি, বাবর আলী, আপনার নাম শুনেছেন মনে হয় সম্ভবত, বা নিউজের হেডলাইনেও দেখতে পারেন। কিছুদিন আগে যে মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাংলাদেশের বাবর আলী, উনি পেশায় একজন ডাক্তার। তো ডাক্তার হয়ে উনি একটু অন্য টাইপের অ্যাডভেঞ্চার পছন্দ করেন, পাহাড়ে উঠতে পছন্দ করেন। সো উনি এভারেস্টে উঠতে কিন্তু প্রচুর টাকা খরচ হয়, প্রায় 70-80 লক্ষ টাকা খরচ হয় এভারেস্টে যেতে। এভারেস্ট তাও হচ্ছে ওখানে বেস ক্যাম্প, অনেক ট্রেনিং নেওয়ার পরে তারপরে হচ্ছে এভারেস্টে উঠতে হয়, ওখান থেকে ক্লিয়ারেন্স নেওয়ার পরে। সো বাংলাদেশের রিসেন্ট বাবর আলী উনি এভারেস্ট জয় করেছেন। সো এটা হচ্ছে অ্যাডভেঞ্চার স্পোর্টসের মধ্যে পড়ে, যে আপনি এভারেস্ট বলেন বা অন্য অনেকে আছে তাজিং ডং বা আরো পৃথিবীর অন্য দেশে বিখ্যাত পাহাড়গুলাতে আরোহণ করে। সো ওটার মধ্যেও একটা মজা আছে, ঠিক আছে, ওটাও একটা অ্যাডভেঞ্চার স্পোর্টস। রোপ ক্লাইম্বিংটা কি, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, দুঃখিত। রোপ ক্লাইম্বিংটা হচ্ছে পাহাড়ে ওঠার সময় আমরা অনেক সময় রোপে ক্লাইম্বিং করে উঠি। এছাড়া রোপ দিয়ে বিভিন্ন পাহাড় একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় বা একটা গাছ থেকে একটা গাছ, যখন আপনারা নিশ্চয়ই বেয়ার গ্রিলস বা ওই টাইপের ডিসকভারির ভিডিও দেখেছেন হয়তো বা, তো ওই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে কিভাবে অ্যাডভেঞ্চার লাইফ তারা লিড করে, কিভাবে পাহাড়ে এক পাহাড় থেকে আরেকটা পাহাড়ে কিভাবে রোপ ক্লাইম্ব করে যায়, রোপের সাপোর্ট নিয়ে এক গাছ থেকে আরেকটা গাছে যায়, কিভাবে খাল পার হয় বা বিভিন্ন নদী পার হয়, ঠিক আছে, ওইগুলোও অ্যাডভেঞ্চার স্পোর্টস। তারপর কায়াকিং, এটা হচ্ছে রাফটিং, রাফটিং। ওকে, রাফটিংটা এখানে মিস্টেক হয়েছে একটু, এই প্যারাটা একটু মিস্টেক হয়েছে, আমি এটা কারেকশন করে দেব। কায়াকিং চিনেন? কায়াকিং কে বলতে পারবে? কায়াকিং কি, কেউ কি বলতে পারবেন কায়াকিং? হ্যালো, না স্যার। আচ্ছা ঠিক আছে। কায়াকিং হচ্ছে ওয়ান কাইন্ড অফ বোট রাইডিং। বোট রাইডিং হচ্ছে আমরা যে নৌকা চালাই না অনেক সময়, সো কায়াকিং হচ্ছে চিকন একটা নৌকা, আমি আপনাদেরকে উদাহরণ দিলেই বুঝতে পারবেন। চিকন একটা নৌকা যেখানে 2-3 জন করে বসে, ঠিক নৌকার মতোই দেখতে, মাঝখানে একটা গোল মতো ছিদ্র থাকে যেটার মধ্যেই মানুষ বসে, ওখানে চেয়ার সিটিং করা থাকে, আর এটা একটু কালারফুল টাইপের হয়, বিভিন্ন কালারের হয়ে থাকে, চিকন করে। অনেক এটা হচ্ছে থাকে এগুলা। পানিতে হচ্ছে রাইড করা হয় কায়াকিং। 2-3 জন করে বসার জায়গা থাকে, তারপরে ওটা যদি সামহাউ উল্টাও যায় তাও আবার সোজা হয়ে যায়, পানিতে উল্টা হলেও আবার সোজা হয়ে যায়। এটা হচ্ছে কায়াকিং, অনেকটা নৌকার মতো, ঠিক আছে। যেমন বিভিন্ন পার্ক বা বিভিন্ন টুরিস্ট প্লেসে
বোট থাকে না, সো এর কায়াকিংটা ওয়ান কাইন্ড অফ বোট, কিন্তু এটা চিকন, দেখতে চিকন হয়। ঠিক আছে, ২-৩ জনের বেশি মানুষ এটাতে ক্যারি করা পসিবল হয় না। আচ্ছা, দেন আছে, দেখেন এখানে এই এই যে অ্যাক্টিভিটিস গুলা, এটা কি করে সাহসিকতা এবং আত্মবিশ্বাস বাড়ায়। আপনি যখনই পাহাড়ে উঠবেন, আপনার মধ্যে একটু ভয় কাজ হবে, ভয় কাজ করবে। আস্তে আস্তে যখন হ্যাবিচুয়েটেড হয়ে যাবেন, যখন কেউ যদি নদীতে সাঁতরায়, তার মধ্যে কি কনফিডেন্স তৈরি হয়। তার যারা কখনোই সাঁতরায়নি তাদের মধ্যে কি অনেক ভয় থাকে, অনেক জড়তা থাকে। অথচ যারা নদী এলাকার মানুষ, দেখবেন যে অনেকে অনেক ব্রিজ থেকে লাফ দেয়, অনেক ছোট ছোট বাচ্চারা নদীতে সাঁতরায়, নদীতে গোসল করে, ইভেন নৌকা চালায়। মানে যা পাহাড়ি অঞ্চলে আমরা যখন কোনো জায়গায় বান্দরবন, সিলেট বা অন্যান্য জায়গায় পাহাড়ি অঞ্চলে ঘুরতে যাই, সেই ক্ষেত্রে আমরা দেখি না আমাদেরকে গাইড নেওয়া লাগে, রাইট? সো গাইড কারা? যারা ওইটাতে উঠে অভ্যস্ত, যারা সবকিছু পরিচিত, যাদের যারা সবকিছু চিনে, তারা কি আমাদেরকে পথ দেখায় যে কিভাবে গেলে ভালো হবে, গাইড হিসাবে কাজ করে। সো তারা কিন্তু এই অ্যাডভেঞ্চারটা পছন্দ করে, ইভেন ওইটার ক্ষেত্রে আবার তারা পেশা হিসাবে নিয়েছে গাইড। তো নতুন কেউ ঘুরতে গেলে কিভাবে যাবে, কিভাবে গেলে ভালো হবে, কোন ড্রেস ভালো হবে, কোন জুতা ভালো হবে, সাথে লাঠি নিতে হবে কিনা। সো অ্যাডভেঞ্চার স্পোর্টসের মধ্যেও এইগুলা পড়ে। সো এই প্রত্যেকটি প্রকারভেদ শিক্ষার্থীদের বিভিন্নভাবে শারীরিক এবং মানসিকভাবে উন্নত করতে সহায়ক। আচ্ছা, এখানে কি এমন কোনো পয়েন্ট আছে যেটা দেখে মনে হয়েছে যে এটা আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে গুরুত্ব ফেলে না, এরকম কোনো কি পয়েন্ট মনে হয়েছে? সবকিছু কি বুঝতে পেরেছেন? একটু জি স্যার, রেসপন্স। অবশ্যই জি স্যার। জি, জি বলেন। আমরা পড়ছিলাম টাইপস অফ ফিজিক্যাল স্যার আমরা বুঝতে এডুকেশন। পেরেছি স্যার। জি, স্যার আমরা বুঝতে পেরেছি স্যার। ওকে ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা নেক্সট ইসে চলে যাই, ঠিক আছে? আমরা তাহলে দেখেন এখানে এখানে যে কতগুলা প্রকার দেওয়া আছে, আপনার বিভিন্ন গাইড বই বা অন্যান্য ইসে এর চেয়েও ভিন্ন পেতে পারেন। কারণ শারীরিক শিক্ষার প্রকারভেদটা স্পেসিফিক করা খুব টাফ, খুবই ডিফিকাল্ট একটা কাজ। সো আপনি যেভাবে লিখবেন না কেন এটা হবে। বুঝতে পেরেছেন? সো এখানে হয়তোবা অন্য একটা বইয়ে আপনারা অন্য প্রকার দেখলেন যে শারীরিক শিক্ষার প্রকারভেদ এভাবে দেওয়া আছে, অন্যভাবে দেওয়া আছে, বা আরো কিছু পয়েন্ট অ্যাড করা আছে, বা আরো কিছু পয়েন্ট কমানো আছে, বা এর সাথে মিলছেও না, নাও মিলতে পারে। আগে থেকেই বলছি এরকম নাও মিলতে পারে, কিন্তু স্যার বিকজ এই টাইপের টপিক নিয়ে মনীষীদের মধ্যে অনেক প্রকার মতভেদ রয়েছে। বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার জি জি। স্যার আমরা কি বই কিনবো স্যার? বই কিনা হয়নি স্যার, শীঘ্রই আচ্ছা, দেখবো স্যার শুধু। আপনারা আপনাদের যদি মনে হয় যে কোনো সাপোর্ট হিসাবে কোনো বই ইউজ করবেন, সেটা নিতে পারেন। তবে আমার মনে হয় না যে কোনো বই দরকার হবে। আমি তো সবগুলো আপনাদের শিট দিয়েই দিচ্ছি, তাই না? এখানেই জি স্যার। সবগুলা দেখেন আপনারা, এখানে সুন্দর করে কিন্তু পয়েন্ট আকারে দিচ্ছি আমি। আপনারা শিটটা যদি কেউ দেখে থাকে তাহলে দেখবেনই। এখানে আপনার দেওয়াই আছে যে আমি যদি উপর থেকে একটু দেখাই, আমি পরে আপনাদেরকে বইয়ের ব্যাপারটা বলবো। আচ্ছা, আগে আমরা পড়াশুনো শেষ করি, স্যার তারপর এগুলা কি আমরা গ্রুপে পাবো জি এক্স্যাক্টলি। পরে? আমি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফাইলই আপনারা গ্রুপে আমি অলরেডি এটা স্যার দিয়ে দিয়েছি। ওকে স্যার, তাহলে আমরা এটা নোট করে নিব এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে আপনারা এখান থেকে পড়াশোনা করতে পারবেন। চাইলে যদি কারোর সুযোগ থাকে আপনারা প্রিন্ট করেও নিতে পারেন, যেভাবে যার সুবিধা। ঠিক আছে, তাহলে আপনাদের সুবিধা হবে। আমি গ্রুপে স্যার এটা আমি একটা কোশ্চেন করতে চাই। জি। স্যার আমাদের পরীক্ষাটা কি শুক্র শনিবার মিলে হবে নাকি ওপেনিং আচ্ছা, দিতে আমি হবে? আমি একটু শুনেছি যে পরীক্ষাটা ন্যাশনাল ইউনিভার্সিটির যে বিপিএড যেগুলো আছে, গভর্নমেন্ট ফিজিক্যাল এডুকেশন কলেজের সাথে যে এইগুলা হয়, সো ওই পরীক্ষার সাথে আপনাদের পরীক্ষার পার্থক্য থাকবে, অর্থাৎ আলাদা টাইমে হবে। অনেকে বিভিন্ন কোর্সে ইনভলভ থাকে ন্যাশনাল ইউনিভার্সিটির, আর যেহেতু কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এটা আপনাদের এটা, সো এই কোর্সটা আর ওই ন্যাশনাল ইউনিভার্সিটির এক্সামের সাথে ক্লাস হবে না। অনেকে হয়তো বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে কোনো কোর্সে ইনভলভ থাকতে পারেন, হ্যাঁ, অনেকেই থাকে। সো এই জন্য এই পরীক্ষাটা আলাদা সময়ে হবে, তবে আগামী মাসের হয়তো বা মিডিলের দিকে হতে পারে।
ঠিক আছে? আপনারা না কিছুদিনের স্যার, মধ্যে আমি আমি জানতে চাইছিলাম যে এই শুক্র শনিবার মিলে পরীক্ষা হবে নাকি আচ্ছা, এটা রুটিনটা আপনার ১ সপ্তাহ পরে ১ মানে সপ্তাহ ১০ দিন পরে রুটিনটা পাওয়া যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা ১ সপ্তাহ বা ১০ দিন পরে রুটিনটা পাওয়া যাবে। সো আপনারা রুটিনটা দেখলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, আমরা আমাদের আচ্ছা, টপিকে শুক্র চলে আসি। শনিবার পড়লে ভালো হইতো। জি, সেটা তো অবশ্যই। হয়তোবা তারা আপনাদের চিন্তা করে দিতে পারে। আই এম নট সিউর, বাট তারা দিতে পারে। জব করে তো পরীক্ষা দিতে করতে হবে। বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। আমরা পড়ছিলাম টাইপস অফ ফিজিক্যাল এডুকেশন। এখন দেখেন আপনাদের যে সিলেবাসটা রয়েছে, ওই সিলেবাসে টাইপস অফ ফিজিক্যাল এডুকেশনের মধ্যে ২ টা পয়েন্ট খুবই জোরালোভাবে দিয়েছে। মানে ওখানে দিয়েছে পারফরম্যান্স রিলেটেড ফিটনেস। আমি আপনাদের একটু আগে যেটা বলছিলাম, যে সিলেবাসে ২ টা টাইপস অফ ফিজিক্যাল এডুকেশনের পারফরম্যান্স রিলেটেড ফিটনেস এবং হেলথ রিলেটেড ফিটনেস ২ টা টপিক খুবই গুরুত্ব সহকারে দিয়েছে। ওখানে স্পেসিফিক করে দিয়েছে। সো যদি কোনো সময় পারফরম্যান্স রিলেটেড ফিটনেস বা হেলথ রিলেটেড ফিটনেস আছে, এজন্য আমরা ও দুটাও দেখবো এখানে। দেখেন পারফরম্যান্স রিলেটেড ফিটনেসটা কি? পারফরম্যান্স মানে তো বুঝছেন, কোনো কিছু পারফর্ম করা। কোনো কিছু পারফর্ম করাই হচ্ছে পারফরম্যান্স। ঠিক আছে? এখন হতে পারে সেটা পারফরম্যান্স খারাপ ভালো হতে পারে, আপ অ্যান্ড ডাউন হতে পারে। পারফরম্যান্স অনেকের ভালো হয়, অনেকের খারাপ হয়, অনেকের গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে, আবার অনেকের ডিক্রিজ করে। সো এই পারফরম্যান্স রিলেটেড ফিটনেসটা আমরা এখন দেখব। পারফরম্যান্স রিলেটেড ফিটনেস বলতে এমন ফিটনেস বোঝায় যা একটি নির্দিষ্ট কার্য সম্পাদন বা ক্রিয়ায় সর্বোচ্চ পারফরম্যান্স প্রদান করতে সাহায্য করে। বুঝতে পেরেছেন? এই যে ফিটনেস উপাদানগুলা রয়েছে এখানে, এই উপাদানগুলা যদি আমরা ভালোভাবে রপ্ত করতে পারি, যদি আমরা এই উপাদানগুলো আমাদের বেশি থাকে বা আমরা সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারি সায়েন্টিফিক্যালি, তাহলে আমাদের একটা স্পোর্টস বা যে অ্যাক্টিভিটিসই আমরা করি না কেন সেটা সর্বোচ্চ পারফরম্যান্সটা পাওয়া সম্ভব। কি তাহলে এই পারফরম্যান্স রিলেটেড ফিটনেসের উপাদানগুলা কি রয়েছে দেখেন। স্ট্রেংথ। স্ট্রেংথ মিন্স শক্তি। শক্তি কি জিনিস? শক্তি হচ্ছে শক্তি। দেখেন মাংসপেশির যে ক্ষমতা, যা ভার বা প্রতিরোধের বিরুদ্ধে কাজ করতে সক্ষম। ঠিক আছে? ভার বা প্রতিরোধের ক্ষেত্রে আমাদের মাসেলের যে স্ট্রেংথ আছে, আমরা যে অ্যাক্টিভিটিস করি, যে কোনো রকমের কাজ যদি আমরা করতে চাই, তাহলে আমাদের তো মাসেল পাওয়ার দরকার। আমরা যদি থ্রোয়িং কোনো ইভেন্ট করি, অ্যাথলেটিক্সের যেমন শর্টপুট, ডিসকাস, জ্যাভলিন, হ্যামার, এই টাইপের থ্রোয়িং ইভেন্ট এইগুলা। সো এই ইভেন্টগুলা যদি আমরা করতে চাই, যারা হয় তাদের দেখবেন যে তাদের মাসেলের স্ট্রেংথ অনেক বেশি থাকে। তা না হলে কিন্তু একজনের স্ট্রেংথ কম। ধরেন আমার স্ট্রেংথ কম মাসেলের। এখন আমি একটা শর্টপুট 7.260 কেজি, ছেলেদের যেটা ওজন 7.260, তো ওইটা আমার যদি 10 মিটার যায়, আমার চেয়ে যার মাসেল স্ট্রেংথ ভালো সে ডেফিনেটলি আরো বেশি দূরে দিবে। সো এই স্ট্রেংথ বাড়ানোর অনেকগুলো উপায় রয়েছে, তখন আর ট্রেনিং এর মাধ্যমে স্ট্রেংথ বাড়ানো যায়। দেন দেখেন দ্রুততা হচ্ছে স্পিড মানেই যে কি সেটা বুঝতেই পারছেন। যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো, যত তাড়াতাড়ি সম্ভব চলার বা কোনো কাজ সম্পন্ন করার ক্ষমতা। এখন হতে পারে 100 মিটার স্প্রিন্ট। 100 মিটার স্প্রিন্টার ধরেন উসাইন বোল্ট, সে কি করে? অনেক স্লো দৌড়ায় নাকি? উসাইন বোল্ট কি অনেক স্লো দৌড়ায়? বিশ্বের সবচেয়ে দ্রুততম ব্যক্তি যে সবচেয়ে বেশি স্পিডে দৌড়ায়। এক্স্যাক্টলি, বিশ্বের সবচেয়ে দ্রুততম মানব উসাইন বোল্ট। তো অনেক স্পিডে দৌড়ায়। এখন এটা হচ্ছে স্পিড, অর্থাৎ দ্রুততম এক জায়গা থেকে আরেক জায়গাতে পৌঁছানোর যে অ্যাক্টিভ ক্ষমতা, সেটা হচ্ছে স্পিড। এখন এখানে অনেকগুলা স্পিডের কিন্তু অনেকগুলা ধাপ থাকে। ঠিক আছে? অ্যাক্সেলারেশন। এখন একজন মানুষ, আমরা যখনই দৌড়াই খেয়াল করেছেন প্রথমেই কি টপ স্পিডে যাওয়া পসিবল হয় না। প্রথমে টপ স্পিডে যাওয়া পসিবল হয় না। আমাদের প্রথমে অ্যাক্সেলারেশন থাকে, তারপরে অ্যাক্সেলারেশন অর্থাৎ রানিংটা শুরু করা, এরপরে আমাদের স্পিডটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ইনক্রিজ হয়।
এরপরে একটা নির্দিষ্ট টাইমে ম্যাক্সিমাম স্পিডে আমরা দৌড়ানোর ট্রাই করি, যেই দৌড়াই না কেন। যদি স্প্রিন্ট হয়, আমরা যখন কম্পিটিশন করি কারোর সাথে, ম্যাক্সিমাম স্পিডে আমরা দৌড়ানোর ট্রাই করি। ম্যাক্সিমাম স্পিড থেকে আবার ডিসিলারেশন, অর্থাৎ আপনি গন্তব্যে পৌঁছানোর পরে আবার ওই রানিংটাকে কন্ট্রোলে আনার জন্য আবার ধীরে ধীরে আগের জায়গাতে ফিরে আসা, রিকভারি যেটা বলা হয়, সেটা হচ্ছে ডিসিলারেশন। সো স্পিডেরও অনেকগুলা ভাগ রয়েছে। স্পিড, এরপরে শারীরিক সহনশীলতা অর্থাৎ ইন্ডুরেন্স। ইন্ডুরেন্সটা কি? শারীরিক সহনশীলতা কি? ধরেন একটা কাজ আপনি 1 ঘন্টা ধরে করছেন, আপনার প্রথম দিন কষ্ট হচ্ছে, 1 ঘন্টা ধরে আপনি একটা অ্যাক্টিভিটিস করছেন, একটা এক্সারসাইজ করছেন। সো আপনার প্রথম দিন একটু স্বাভাবিকভাবে বেশি কষ্ট হবে, এর পরের দিন কষ্ট বেশি হবে না, আস্তে আস্তে কষ্ট কমতে থাকবে। কারণ কি? আপনি ওটার সাথে অ্যাডাপ্টেড হয়ে যাবেন। যখন আমরা এসি রুম থেকে বাইরের টেম্পারেচারে আসি, বাইরের টেম্পারেচারে কি আরো বেশি না? সো বাইরের টেম্পারেচারে দেখছেন আমরা আমাদের শরীরটা গরম লাগে। কেন গরম লাগে? কারণ ভেতরে যে এসি টেম্পারেচার আর বাইরের টেম্পারেচার তো সেম না। সো আমরা যখনই আসি ইনস্ট্যান্ট গরম লাগে, বাট একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু আবার অ্যাডজাস্ট হয়ে যায়, আমাদের বডি ওটা অ্যাডাপ্ট করে ফেলে। ইন দ্য সেম ওয়ে আমরা যখন বাইরে থেকে এসি রুমে যাই, আমাদের ঠান্ডা লাগে, ওই সাময়িক সময়ের জন্য যথেষ্ট ঠান্ডা লাগে, বাট একটা নির্দিষ্ট সময় পরে আবার আমরা ওটার সাথে হ্যাবিচুয়েটেড হয়ে যাই, অভ্যস্ত হয়ে যায়, আমাদের শরীর ওটা সহনশীলতা কাজ করে আমাদের শরীর। সো ইন্ডোরেন্সটা কি? দীর্ঘ সময় ধরে কোনো শারীরিক কার্যক্রম চালিয়ে যাওয়ার ক্ষমতা। এখন হতে পারে আপনি রানিং অ্যাক্টিভিটিস বাড়াতে চান। রানিং অ্যাক্টিভিটিস কিভাবে বাড়াতে চান? আপনি পার ডে 20 মিনিটস করে দৌড়ান। প্রথম দিন 20 মিনিট দৌড়ালেন, একদিন পরে, এরপরে একটা পরের দিন আরও 2 মিনিট বেশি দৌড়াইলেন, এরপরে 25 মিনিট। আস্তে আস্তে আপনার রানিংয়ের অ্যাবিলিটি বাড়াতে থাকলেন। রানিংয়ের অ্যাবিলিটি 25 থেকে 30, 35, 40, এভাবে 1 ঘন্টা বা আরও বেশি করলেন। এই যে দীর্ঘ সময় ধরে, লং টাইম ধরে যে অ্যাক্টিভিটিস করার যে সক্ষমতা, দিস ইজ কল ইন্ডুরেন্স। এই ইন্ডুরেন্স ক্যাপাসিটি যার যত বেশি, সে তত লং টার্ম অ্যাক্টিভিটিস করতে পারে। ইন্ডুরেন্সটা কি সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, ইন্ডুরেন্স হচ্ছে, তাহলে বুঝতে পেরেছি নিশ্চয়ই, ইন্ডুরেন্স হচ্ছে লং টার্ম কোনো কাজ করার ক্ষমতা। এখন সেটা হতে পারে রানিং, সাইক্লিং, সুইমিং হতে পারে। দেখেন আমরা সবাই কিন্তু অনেক ভালো রানিং করি না, সবাই কিন্তু ভালো সাইক্লিং করি না। বাংলাদেশে একজন সাইক্লিস্ট আছে আরাফাত, ঢাকা ইউনিভার্সিটির, উনি, তো ওনার অ্যাক্টিভিটিসগুলো আমি মাঝে মাঝে ফলো করে দেখি। উনি প্রতিদিন প্রায় 150 থেকে 200 কিলোমিটার সাইক্লিং করে। উনি ট্রায়াথলেট, আমি এক্সাম্পল হিসাবে দিচ্ছি, রানিং করছেন, ট্রায়াথলেট। তো উনি যেটা করে সুইমিং, সাইক্লিং, রানিং সব কিছুই করে। সো এই অ্যাবিলিটিটা কি ওনার একদিনে এসেছে? নিশ্চয়ই না। এটার জন্য তাকে রপ্ত করতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে। আমরা যদি লং টাইম অ্যাক্টিভিটিস করতে থাকি, ডে বাই ডে টাইমটা বাড়াতে থাকি, আমাদের এক্সারসাইজের যে লোড, এটা আমরা যদি বাড়াতে থাকি, তাহলে আমাদের নিঃসন্দেহে ইন্ডুরেন্স ক্যাপাসিটি বাড়বে। ওকে, ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা। ফ্লেক্সিবিলিটি হচ্ছে শরীরের বিভিন্ন অংশের গতিশীলতার পরিসর। ঠিক আছে, গতিশীলতার পরিসর হচ্ছে, দেখেন ফ্লেক্সিবিলিটি হচ্ছে নমনীয়তা, আপনার কতটুকু নিজেকে ফ্লেক্সিবল করতে পারেন, নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলো ফ্লেক্সিবল করতে পারেন, সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। এখন এটা কিভাবে ইনক্রিজ হয়? বিভিন্ন এক্সারসাইজ আছে ফ্লেক্সিবিলিটি ইনক্রিজ করার জন্য, তবে বেস্ট ওয়ে হচ্ছে একটু আর্লি এজ থেকে, অর্থাৎ একটু কম বয়স থেকে ফ্লেক্সিবিলিটি ট্রেনিং করলে দেখবেন আবার তুলনামূলক মেয়েদের ফ্লেক্সিবিলিটি ছেলেদের তুলনায় বেশি। আমরা যদি সোজা হয়ে দাঁড়াই এবং নি ব্যান্ড ছাড়া, নি ভাঁজ না করে আমরা আমাদের 2 হাত যদি পায়ের সাথে টাচ করতে চাই, তাহলে অনেকের হয়তো বা টাচ করতে পারবো না, আবার অনেকে পারবো। সো যারা পারবো তাদের ফ্লেক্সিবিলিটি তুলনামূলক বেশি, যারা পারবো না তাদের ফ্লেক্সিবিলিটি তুলনামূলক কম। সো ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য তাকে ওই
প্র্যাকটিস করতে হয়। ওটার সাথে সাথে সাপোর্টিভ হিসাবে কাউকে মানে সাপোর্টিভ পার্সন নিতে হয় যারা সাপোর্ট দিতে পারে। ঠিক আছে? এরকম এভাবে ফ্লেক্সিবিলিটি ট্রেনিংও আছে বিভিন্ন রকমের, যেটা আমরা এই পা থেকে শুরু করে আমাদের হ্যান্ড, আমাদের পুরো বডি ফ্লেক্সিবিলিটি বিভিন্ন অ্যাক্টিভিটিস এর মাধ্যমে ফ্লেক্সিবিলিটি বাড়ানো যায়। অর্থাৎ নমনীয়তা, কত নরমভাবে। ধরেন একটা বাঁশ, আপনার আমাদের যদি আপনাদের কাছে একটা বাঁশ দিই, বাঁশ হচ্ছে অ্যা একটা বাঁশ দিলে কি আপনারা ওই বাঁশটা ফ্লেক্সিবল করতে পারবেন? বাঁশটাকে কি ২ হাত দিয়ে যতই শক্তি দেন, ওটা কি নরম করানো সম্ভব? বা ২ মাথা এক জায়গায় লাগানো সম্ভব? একটু রেসপন্স করেন কাইন্ডলি। সম্ভব না। সম্ভব না। কিন্তু বাঁশের যে কঞ্চি, অনেকের আঞ্চলিক ভাষায় বিভিন্ন রকম বলতে পারেন বা বিভিন্ন কিছু হতে পারে। বাঁশের আমরা যেটা আঞ্চলিক ভাষায় কুঞ্চি বলি, বাঁশের যে বিভিন্ন শাখা-প্রশাখা যেগুলা হয়, চিকন, চিকন। এগুলা যদি কারো কাছে দিই, আপনাদের কারো কাছে দিই বা আমি নিজেও নিই, এটা কি সহজে ফ্লেক্সিবল করা যায় না? নরম এটা ২ মাথা সহজে এক জায়গায় লাগানো পসিবল হবে না? জি স্যার। হবে। কারণ কি? ওটার ফ্লেক্সিবিলিটি বেশি। ওটা ছোট অবস্থাতে ফ্লেক্সিবিলিটি বেশি। বাট ওটা যখনই বড় হয়, বড় আকার ধারণ করে তখন ওটা হার্ড হয়ে যায়। ওটা আরো বেশি হার্ড হয়ে যায়। যে কারণে ফ্লেক্সিবিলিটিটা তখন থাকে না। সো আমাদের শরীরটা ওরকম। আমরা যদি ফ্লেক্সিবিলিটি বাড়াতে চাই, বাড়াতে পারবো। আমরা যদি এটা আবার না বাড়াই, এটা অটো হার্ড হয়ে যাবে। আমাদের হার্ড করা লাগবে না। ফ্লেক্সিবিলিটি ট্রেনিং যদি আমরা না করি, আমাদের শরীর অটোমেটিক্যালি হার্ড হয়ে যায়, অর্থাৎ কঠিন হয়ে যায়, ফ্লেক্সিবল হয় না। ঠিক আছে? দেন কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশন মিন্স হচ্ছে সমন্বয়। সমন্বয় কি? ধরেন বিভিন্ন অ্যাক্টিভিটিস এর সমন্বয়। একটা অ্যাক্টিভিটিস করছি আমরা, সেটার পাশাপাশি অন্য একটা অ্যাক্টিভিটিস করা বা আমাদের শরীরের একটা কাজের সাথে আরেকটা কাজের কম্বিনেশন। দেখেন শরীরের বিভিন্ন অংশকে সমন্বিতভাবে কাজ করানোর ক্ষমতা। এখন এটা কি জন্য কোঅর্ডিনেশনটা ইম্পর্টেন্ট আমি বলছি, দেখেন খেয়াল করেন। কোঅর্ডিনেশনটা এই জন্য ইম্পর্টেন্ট, কোঅর্ডিনেশনটা এই জন্য ইম্পর্টেন্ট যে আমাদের ধরেন আমি বাইসেপ ট্রেনিং করি, বাইসেপ কার্লিং। বাইসেপ কার্লিং হচ্ছে একটা এক্সারসাইজ যেটা আমাদের বাইসেপ মাসেলটাকে ডেভেলপ করে বা ইনক্রিজ করে। বাইসেপ মাসেল হচ্ছে কোনটা? আমাদের জাস্ট শোল্ডারের নিচে, যে শোল্ডারের নিচে যে মাসেলটা হাতের, অর্থাৎ কনুইয়ের উপরে আবার শোল্ডারের নিচে, এই মাঝে যে বাইসেপ, সামনের অংশটাকে বলা হয় বাইসেপ, পেছনের অংশটাকে বলা হয় ট্রাইসেপ। সো যারা জিম করে বাইসেপ মাসেল গেইন করার চেষ্টা করে, দেখবেন যাদের বডি বিল্ডার আছে তাদের এই টি শার্টগুলো একটু টাইট টাইট থাকে হাতে। তো বাইসেপ মাসেল যাদের বেশি বড় তাদেরগুলো একটু টি শার্টগুলো টাইট হয়ে যায়। মাসেল ধরেন আমার আমি আমি ফ্যাট, আমি অনেক ফ্যাটি। মিজান মিজান এমডি মিজান কাইন্ডলি আপনি মিউট করে রাখেন। আপনার ওখান থেকে সাউন্ড আসছে, একটুখানি মিউট করে রাখেন। ঠিক? এমডি মিজান শুনতে পাচ্ছেন? যদি শুনতে পেয়ে থাকেন কাইন্ডলি মিউট করে রাখেন। আচ্ছা, এরপরে আমরা যাই। দেখেন বাইসেপ মাসেলের কথা বলছিলাম কোঅর্ডিনেশন থেকে। বাইসেপ মাসেল যদি আমরা বিল্ড করতে চাই, তাহলে আমার ধরেন অনেক বড় বাইসেপ মাসেল রয়েছে, বাট আমার ফ্যাট অনেক বেশি পেটে। আমার অ্যাবডোমিনাল ফ্যাট অনেক বেশি। তাহলে কি এটা সামঞ্জস্য থাকবে? একজন বডি বিল্ডার কি দেখেছেন যে যার অনেক বড় বাইসেপ মাসেল, যার হেভি ফিগার, কিন্তু অনেক বড় হচ্ছে পেট রয়েছে, অনেক বড় বেলি ফ্যাট রয়েছে অনেক বেশি? নরমালি থাকে না। কারণ কি? সে ওটার সাথে কম্বিনেশনটা বা কোঅর্ডিনেশন প্র্যাকটিস করে। ওটার সাথে সাথে অ্যাবডোমিনাল স্ট্রেংথ ইনক্রিজ করার চেষ্টা করে, যেটা গতদিন বলেছিলাম সিট আপ, এটার সাথে সাথে পুশ আপ বা ক্রাঞ্চ, এই টাইপের এক্সারসাইজগুলো করে থাকে। সো আপনি যখনই রানিং করবেন আপনার ওভারঅল একটা ফিটনেস ডেভেলপ করবে। বাট আপনি স্পেসিফিক কোনো অঙ্গের যদি ডেভেলপমেন্ট চান, যদি আপনি আপনার লেগ পাওয়ার ইনক্রিজ করতে চান, তাহলে কি আপনি আমরা যদি আমাদের লেগ পাওয়ার ইনক্রিজ করতে চাই, আমরা হাতের যদি এক্সারসাইজগুলা করি, বাইসেপ কার্লিং,
ট্রাইসেপস এক্সারসাইজ বা শোল্ডারের উপরে ওয়েট নিয়ে ওয়েট লিফটিং করি, তাহলে কি আমাদের লেগ পাওয়ার ইনক্রিজ করবে? করবে না। কেন করবে না? কারণ আমরা তো ওই রিলেটেড এক্সারসাইজ করছি না। আমাদের তাহলে কোন রিলেটেড এক্সারসাইজ করতে হবে? আমাদের লেগ পাওয়ার ইনক্রিজ করতে গেলে আমাদের লেগের সাথে সম্পৃক্ত, যেমন জিমে রয়েছে বেঞ্চ প্রেস, দেখেছেন নিশ্চয়ই, একটু শুয়ে পায়ের উপরে ওয়েট নিয়ে এটাকে প্রেস করতে হয়, বা ওই টাইপের আরো অনেক এক্সারসাইজ রয়েছে। আমরা উইদাউট ইকুইপমেন্টও করতে পারি, চাইলে রাবার ইউজ করেও বা ওই যে টিউব টাইপের ইউজ করেও আমরা লেগ পাওয়ার ইনক্রিজের এক্সারসাইজ করতে পারি। চাইলে আমরা বালুতে দৌড়ায়ও কিন্তু আমাদের লেগ পাওয়ার ইনক্রিজ করতে চেষ্টা করতে পারি। চাইলে আমরা পানিতে দৌড়ায়, পানিতে বীজগুলাতে রয়েছে যেখানে অল্প পানি থাকে বা হাঁটু পর্যন্ত পানি থাকে, সেখানে রানিং করলেও কিন্তু লেগ পাওয়ার ইনক্রিজ হয়। ঠিক আছে, টার্ফের মাঠ, নর্মাল ঘাসের মাঠের দৌড়ানো হচ্ছে টার্ফের মাঠ। টার্ফের মাঠ বুঝেন? কেউ কি বলতে পারবেন টার্ফের মাঠ কি? টার্ফ আর্টিফিশিয়াল টার্ফ, অর্থাৎ ঘাস। ঠিক আছে, ঘাস না, ওটা আর্টিফিশিয়াল ঘাস। আর্টিফিশিয়াল ঘাসের মাঠে দৌড়ানো অনেক টাফ। আমাদের এই কাফ মাসেলটাকে পুল করে, ওখানে স্ট্রেংথ বেশি দরকার হয়। সো ওই টাইপের এক্সারসাইজগুলো করলেও আমাদের লেগ পাওয়ার ইনক্রিজ করে। সো আমাদের যখনই আমরা কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করব, যখনই কোনো অ্যাক্টিভিটিস করব, এক্সারসাইজ করব, সেটার জন্য আমাদের কোঅর্ডিনেশন থাকতে হবে, অর্থাৎ সমন্বয় থাকতে হবে। বিভিন্ন, আমি শুধু হাতের এক্সারসাইজগুলো করলাম, পায়ের এক্সারসাইজগুলো করলাম না, এটা হবে না আমাদের, তাহলে আমাদের ইমব্যালেন্স থেকে যাবে। বুঝতে পেরেছেন? আমরা যদি একটা স্পেসিফিক অঙ্গের দিকে ফোকাস করি তাহলে ইমব্যালেন্স থেকে যাবে। আর যদি আমরা ওভারঅল ট্রাই করি সবগুলো এক্সারসাইজ, সবগুলো অঙ্গ প্রত্যঙ্গকে ইনভলভ করার জন্য আমরা এক্সারসাইজ করি, তাহলে আমাদের সেটা কোঅর্ডিনেশনটা ঠিক থাকবে, সমন্বয় ঠিক থাকবে। এখন কোঅর্ডিনেশনের আরেকটা এক্সাম্পল যদি দিই, ধরেন আপনাদের ৩ জনকে ৫০ টাকা করে দেওয়া হলো। আমাদের বাজেট ৫০ টাকা, আপনারা ৩ জন মিলে ৫০ টাকার নাস্তা স্যার নিয়ে একটু আসবেন। এক মিনিট স্যার, একটু কথা বলি। এমডি মিজান ভাই, আপনাকে আনমিউট করতে হবে। আমার এখান থেকে আনমিউটের অপশন করতে পারছি না। স্যার এইটা তো স্যার একটা সহজ বিষয়, যে সবাই মিলে ক্লাস করতে এখানে ডিস্টার্ব করা, এটা কেমন? আমার এখান থেকে আনমিউটের অপশন নাই, যে কারণে আমি আসলে ওকে, ঠিক আছে, আমরা বা পার্সোনালি এখান থেকেও চ্যাট করা যায়। পার্সোনালি ওনাকে যদি কেউ একটু এসএমএস দিতে পারেন তাহলে একটু কাইন্ডলি দিন যদি সুযোগ থাকে। ওকে, সবাই স্ক্রিন দেখতে স্যার পাচ্ছেন? সে ক্লাস তার রিমুভ করে দেন, যদি সে অ্যাক্টিভ হয় তাহলে আবার ক্লাস জয়েন করবে, সেটাই ভালো হবে। ওকে, বলছিলাম কোঅর্ডিনেশনের কথা। যদি ৩ জনকে ৫০ টাকা করে দেওয়া হয়, বলা হলো যে আপনারা ৩ জন নিজেদের মধ্যে কমিউনিকেট করে আপনারা ৫০ টাকার নাস্তা নিয়ে আসবেন। এখন আপনারা কেউ কারোর সাথে কোনো যোগাযোগ করলেন না, সবাই যার যার মতো করে ৫০ টাকা করে নাস্তা নিয়ে আসলেন, তাহলে এটা কি কোঅর্ডিনেশন হলো? নিশ্চয়ই হলো না। সো কোঅর্ডিনেশনটা কেমন হওয়ার কথা ছিল? যে ৩ জন আলোচনা করে কি নিলে ভালো হয় সবার জন্য, ৩ জনের কাছে যেহেতু টাকা দেওয়া হয়েছে, একজন, যে কোনো একজন নিলেই হবে। দিস ইজ কল্ড কোঅর্ডিনেশন। সো আমরা যখন এইটা এক্সারসাইজের ক্ষেত্রে যাব, ঠিকই আমাদের শুধু পায়ের এক্সারসাইজ করলে হবে না, সাথে সাথে আমাদের হাতের এক্সারসাইজ, আমাদের বেলি ফ্যাট কমানোর এক্সারসাইজ বা পুরো রানিং এক্সারসাইজগুলা, বিভিন্ন এক্সারসাইজ করে আমাদের শরীরটাকে ব্যালেন্স রাখার ট্রাই করতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে কোঅর্ডিনেশন। শারীরিক দক্ষতা ও অ্যাজিলিটি। দেখেন, সরি, এখানে দক্ষতা হবে না, আমি সরি, এখানে হবে অ্যাজিলিটি মিন্স ক্ষিপ্রতা। বুঝতে পেরেছেন? অ্যাজিলিটি হচ্ছে ক্ষিপ্রতা, এখানে ভুল আসছে, এটা দক্ষতা টাইপিং মিস্টেক হয়েছে। সো আমি আবার কারেকশন করে দিব এটা, তাহলে এটা যেহেতু পিডিএফ, সো এটা আমি ঠিক করে দেব। অ্যাজিলিটি,
অ্যাজিলিটিটা এখানে বলা হয়েছে দ্রুত ও কার্যকরভাবে দিক পরিবর্তন করার ক্ষমতা। অ্যাজিলিটি হচ্ছে কুইক মুভমেন্ট। অ্যাজিলিটি কি? কুইক মুভমেন্ট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। এটা এক জায়গা থেকে আরেক জায়গাতে কুইক মুভ করা। এটা কিভাবে কুইক মুভ করা? তাহলে কি এটা অ্যাজিলিটি আর স্পিড কি সেম? কোশ্চেন থাকতে পারে। স্পিডই তো আমরা দ্রুত মুভ করি, কিন্তু আমরা স্পিড কিভাবেই করি, আমরা স্ট্রেটে দৌড়াই, তাই না? স্পিডে স্ট্রেট বা কার্ভ যেটাতেই দৌড়াই না কেন, বাট অ্যাজিলিটিটা ইমপ্রুভ করার টেকনিক হচ্ছে আমরা এখানে একটা কাজ করছি, আবার অন্য একটা জায়গাতে আর একটা কাজ করছি, এখান থেকে কাজ শেষ করে ওখানে দ্রুত যাব, বা এই জায়গা থেকে ধরেন আমি একটা স্টার্টিং লাইনে আছি, আমার এখান থেকে ডানে আমি 10 মিটার দূরে, আমি যে পয়েন্টে আছি এখান থেকে 10 মিটার দূরে দ্রুত রানিং করে যে আবার বাম সাইডে 10 মিটার দূরে একটা স্পট থাকবে, সেখানে দ্রুত রানিং করে আসতে হবে। এভাবে জিগজ্যাগ প্যাটার্ন যেটা বলা হয়, এইগুলা হচ্ছে ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস কুইকলি মুভ করা। দিস ইজ কল্ড অ্যাজিলিটি। অ্যাজিলিটিটা কি বুঝতে পেরেছেন? স্যার জি জি, বুঝতে পেরেছেন অ্যাজিলিটি? হ্যালো, স্যার খুব বাজে শব্দ হচ্ছে। অ্যাজিলিটি হচ্ছে কুইক মুভমেন্ট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, এক জায়গা থেকে আরেক জায়গাতে দ্রুত মুভ করা, ঠিক আছে? আর স্যার জি স্যার অ্যাজিলিটিটা আবারও বলি, স্পিড আর অ্যাজিলিটি দিস আর নট দ্য সেম থিং। এটা কিন্তু একই জিনিস না। স্পিডটা আমরা স্ট্রেট বা একটা কার্ভে দৌড়াই, স্ট্রেট তো 100 মিটার দৌড়াই, 200 মিটার কার্ভে দৌড়াতে হয়, অ্যাথলেটিক্স ট্রাক যেটা থাকে, বা আরও লং ডিস্টেন্স রানিং গুলা কার্ভে দৌড়াই। বাট অ্যাজিলিটি হচ্ছে, আবারও বলছি, শর্ট ডিস্টেন্স থাকে বাট জিগজ্যাগ প্যাটার্ন। যেমনটা এটা হতে পারে শাটল রান। আপনারা শাটল রান জানেন কিনা, যে 10 মিটার দূরে বা 30 ফিট দূরে বা একটা নির্দিষ্ট ডিস্টেন্সটা একটা কিছু থাকবে, দৌড়ে যে ওটা নিয়ে আবার নিজের জায়গাতে আসতে হবে। আবার ওখানে একটা জিনিস যদি এরকম ডাবল ট্রিপল বিভিন্ন অ্যাঙ্গেলে করা যায়। সো এইভাবে হচ্ছে অ্যাজিলিটি, মানে স্পিডটা কন্টিনিউয়াসলি মানে মুভ করবে, এক জায়গা থেকে আরেক জায়গাতে মুভ করবে, শিফট করবে। এটা হচ্ছে অ্যাজিলিটি। সো নেক্সট, পাওয়ার, দ্যাট মিনস শক্তি। ওখানে স্ট্রেংথ শক্তি, আবার পাওয়ারও কিন্তু শক্তি। স্ট্রেংথ স্ট্রেংথ আর পাওয়ার দুটার মধ্যে কিন্তু দুটাই সিমিলার বাট একটু ডিফারেন্ট। সে দেখেন, দ্রুত শক্তি উৎপন্ন করার ক্ষমতা, যা শক্তি এবং গতির মিশ্রণ। পাওয়ার হচ্ছে, পাওয়ারটাকে ইউটিলাইজ করতে হয়, ঠিক আছে? পাওয়ারটাকে ইউটিলাইজ করতে হয়। কিভাবে ইউটিলাইজ করতে হয়? যে আপনার একটা কাজের জন্য বা একটা এক্সারসাইজের জন্য, একটা ওয়েট লিফটিং এর জন্য আপনার কতটুকু পাওয়ার দরকার, ঠিক আছে? কতটুকু পাওয়ার দরকার, সেই পাওয়ারটাকে যদি না থাকে, এই যে স্ট্রেংথ পাওয়ার অলমোস্ট সেম, ঠিক আছে? অলমোস্ট সেম, এটা মানে সিমিলার বলাই যায়। সো এই পাওয়ারটাকে কিভাবে ইউটিলাইজ করতে হয়? একটা যদি ওয়েট লিফটিং এর ক্ষেত্রে আমরা ধরি যে 50 কেজি ওয়েট আমি এখন নিব, বাট 50 কেজি ওয়েটটাকে দ্রুত নেওয়ার যে অ্যাবিলিটি, যে ক্ষমতা, এটা হচ্ছে পাওয়ার। তারপরে দেখেন, এই শক্তি, শক্তি কিন্তু গতির সাথে মিশ্রণ হতে পারে। যখন আমাদের গতির সাথে মিশ্রণ কিভাবে হয়? আমরা যখন রানিং করি তখন আমাদের কি পাওয়ার দরকার হয় না? পাওয়ার দরকার কিন্তু হয়। কোথায় পাওয়ার দরকার হয়? আমাদের লেগ পাওয়ার দরকার হয়। লেগ পাওয়ার যদি বেশি না থাকে তাহলে কিন্তু আমরা বেশি স্টেপ নিতে পারবো না। আমার পায়ে যদি শক্তি না থাকে তাহলে কি আমি ভালো দৌড়াইতে পারবো? আমার পায়ে যদি শক্তি না থাকে আমি ভালো ফুটবলে ভালো কিক নিতে পারবো, পাওয়ার কিক নিতে পারবো? সো কোথায় কতটুকু পাওয়ার দরকার আর সেটা উৎপন্ন করার যে ক্ষমতা, এটাও পারফরমেন্স রিলেটেড ফিটনেসের একটা পয়েন্ট। বুঝতে পেরেছেন? এখন আপনার সাপোজ উদাহরণটা এভাবে চিন্তা করেন যে আপনি ফুটবল খেলছেন, আপনার টিমের একটা প্লেয়ার আপনার থেকে 5 মিটার ডিস্টেন্সে আছে,
আপনি তাকে পাস দিবেন, আপনি তাকে অনেক জোরে পাস দিয়েছেন, অনেক জোরে, সে কি ধরতে পারবে? সে নিশ্চয়ই ধরতে পারবে না। কেন ধরতে পারবে না? পাওয়ারটাকে আপনি বেশি অ্যাপ্লাই করেছেন। সো আপনাকে ওখানে পাওয়ারটা কিভাবে অ্যাপ্লাই করা উচিত ছিল? এমনভাবে পাসটা তাকে দেওয়া উচিত ছিল যাতে করে সে সুন্দরভাবে পাসটা নিতে পারে। সো পাওয়ারটাকে ইমপ্লিমেন্ট করাটাও একটা টেকনিক, যে আপনার পাওয়ার আছে বাট আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করছেন, কোথায় ইমপ্লিমেন্ট করছেন আর কিভাবে, সেটা অ্যাবিউজ হচ্ছে কিনা। আপনি আমরা নর্মালি দেখি গোলকিপাররা যখন গোল কিক নেয় তখন কিন্তু অনেক জোরে কিক নেয়, তাই না? তখন সে তার চেষ্টা করে কি পুরো পাওয়ারটাকে, পায়ের যতটুকু পাওয়ার আছে ততটুকু ইউটিলাইজ করে। কিন্তু যখনই সে পাশের তার কোনো সাইড ডিফেন্স, লেফট ব্যাক বা রাইট ব্যাক বা সেন্টার ব্যাক যাকেই হোক না কেন যদি পাস দিয়ে থাকে, তখন কি সে পুরো পাওয়ারে পাস দিয়ে থাকে? নিশ্চয়ই না। সো পাওয়ারটাও ইমপ্লিমেন্টের ক্ষেত্রে বিভিন্ন কন্ডিশনে ভ্যারি করে, ঠিক আছে? আর পাওয়ার আর স্ট্রেংথ অলমোস্ট সেম। আশা করি বুঝতে পেরেছেন পারফরম্যান্স রিলেটেড ফিটনেস। জি জি স্যার। দেখেন এই উপাদানগুলো, আচ্ছা আমরা এখন যে যে সাবজেক্টটা আসলে পড়ছি, এখানে আপনাদের মনে হতে পারে রিডিং টাইপ, কিন্তু এখানেও অনেক টার্ম আছে যেগুলো আপনাদের জানা দরকার, আমাদের জানা দরকার। আমরা যদি না জানি পরবর্তীতে আমরা এই টার্মগুলো আমাদের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াবে। সো এই সাবজেক্টটা সব সাবজেক্ট কিন্তু এরকম রিডিং টাইপ না। এটা রিডিং পড়লে হয়তো হয়ে যাবে, বাট অনেক সাবজেক্ট আছে যেগুলোতে আপনাদের ক্যালকুলেশন আছে, অনেক কিছু বোঝার আছে। সো আমরা আস্তে আস্তে, যেহেতু এটা স্টার্টিং, আমরা আস্তে আস্তে শেষের দিকে গেলে অন্য সাবজেক্টগুলোতে গেলেও আরও বুঝতে পারবেন যে আমাদের অনেক কিছু শেখার আছে এই লাইনে। দেখেন এই উপাদানগুলো উন্নত করার জন্য নিয়মিত এবং সঠিক অনুশীলন প্রয়োজন। একজন ব্যক্তি যিনি পারফরম্যান্স রিলেটেড ফিটনেস উন্নত করতে চান, তাকে একটি পরিকল্পিত প্রশিক্ষণ প্রোগ্রাম অনুসরণ করতে হবে যা তার নির্দিষ্ট লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যখনই পারফরমেন্স রিলেটেড ফিটনেস, আপনি যদি এখন আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভসে আমরা যদি খেয়াল করি, আমাদের ফুটবল প্লেয়াররা যে ইউরোপিয়ান প্লেয়ারদের মতো খেলতে পারে না কেন? আমাদের ফুটবল প্লেয়াররা আফ্রিকান প্লেয়ারদের মতো খেলতে পারে না কেন? বিকজ এখানে অনেকগুলো ভেরিয়েশন আছে। আমরা জেনেটিক্যালিও অনেক পিছায়, আমাদের ফুড হ্যাবিট তাদের চেয়ে অনেক ভিন্ন, ঠিক আছে? আমাদের ট্রেনিং তাদের চেয়ে অনেক ভিন্ন। এটা হয় না, যে কারণেই কিন্তু আমরা অনেক পিছিয়ে, আমাদের ফুটবলে আমাদের র্যাঙ্কিং অনেক পেছনে। আমরা কেন পারছি না? আমাদের ফিটনেস বাংলাদেশেরই অনুযায়ী আমাদের ফিটনেস কিন্তু অন্য আফ্রিকানদের ফিটনেসের সাথে কম্পেয়ার করলে আমরা অনেক পিছনে। আমরা দ্রুতই ফ্যাটি হয়ে যাই, কারণ কি আমাদের ওয়ার্ক অ্যাবিলিটি কম, আমরা বেশিক্ষণ ধরে কাজের ক্ষমতা আমাদের নাই, আমরা অল্প সময় কাজ করি, আমরা বেশি অ্যাবিলিটি আমাদের নাই। মানে সবার ক্ষেত্রেই যে সেম এমনটা না, ব্যতিক্রম থাকতে পারে। বাট আমাদের প্লেয়াররা দেখবেন যে অল্প দিনেই ফ্যাট বেশি বেড়ে যায়, একটু খেলাধুলা বাদ দিলেই, বসে গেলেই ফ্যাট বেড়ে যায়। কারণ কি খেলাধুলার পাশাপাশি সে অন্য অ্যাক্টিভিটিস করে না বা রেগুলার ফিটনেস নিয়ে কাজ করে না। বাট বাইরের কান্ট্রিতে তারা অনেক পরিশ্রম করে। আমাদের দেশেও খেয়াল করলে দেখতে পাবেন যারা আদিবাসী আছেন আমাদের দেশে, পাহাড়ে বাসা, এমনও জায়গা আছে যেখানে বাসা থেকে বাজারে যেতে গেলে 4 ঘন্টা 5 ঘন্টা ধরে হাঁটা লাগে পাহাড়ের উপরে। স্কুলে যেতে গেলে পাহাড়ের উপরে 3 কিলোমিটার 4 কিলোমিটার হেঁটে স্কুলে যেতে হয়। সো তাদের গাড়ির ব্যবস্থা নাই, পাহাড়ের উপরে তার রাস্তাগুলো অত ভালো হয় না, একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত ভালো রাস্তা হয়, কিন্তু তার উপরে যে গ্রামগুলো আছে, কোয়ান্টাম কসমো স্কুলের নাম শুনেছেন কিনা? কোয়ান্টাম বান্দরবনের লামা বা রামু ক্যান্টনমেন্ট বা লামার দিকে, লামাতে হচ্ছে কোয়ান্টাম কসমো। সো ওখানেও আমি ওদের ভিডিওগুলো দেখেছি, এত বাচ্চারা এত পরিশ্রম করে। সো ওই আদিবাসীরা অনেক পরিশ্রম করে, জেনুইন খাবার খায়, তাদের ফিটনেস আর আমাদের ফিটনেস কিন্তু সেম না, অথচ তারাও বাংলাদেশে থাকে, আমরাও বাংলাদেশে থাকি, বাট আমাদের লাইফস্টাইল ভিন্ন, যে কারণেই ফিটনেসও ভিন্ন। তাদের শরীর আমাদের শরীরের চেয়ে অনেক আগায় করি, তাহলে আমাদের কি হবে? প্রপার ট্রেনিং না করলে আমাদের কি পারফরমেন্স, ম্যাক্সিমাম পারফরমেন্সটাকে আমরা পাবো? আমরা ভালো পারফরমেন্স পাবো না। সো আমাদের প্রপার ট্রেনিং করতে হবে, যে কারণে ট্রেনার দরকার।
ওকে, নেক্সট আমরা চলে যাই হেলথ রিলেটেড ফিটনেস। হেলথ আমাদের অলরেডি 9:33 বেজে গিয়েছে, সো সমস্যা নেই, আমরা এটা দেখি আজকে এটা শেষ করি। হেলথ রিলেটেড ফিটনেসটা কি? এই যে দুটো পড়াচ্ছি, পারফরমেন্স রিলেটেড ফিটনেস এবং হেলথ রিলেটেড ফিটনেস, শুনতে পাচ্ছেন সবাই? এই দুটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সিলেবাসে স্পেসিফিক এই দুটো মার্ক করা। সো আপনারা আশা করি এই দুটার প্রতি গুরুত্ব দিবেন, অন্যগুলো জানার পাশাপাশি এই দুটার প্রতি গুরুত্ব দিবেন। হেলথ রিলেটেড ফিটনেসটা কি? দেখেন, হেলথ রিলেটেড ফিটনেস একটি বহুমুখী ধারণা যা দৈহিক, মানসিক, দৈহিক মিনস ফিজিক্যাল, মানসিক মিনস মেন্টাল, অ্যান্ড সামাজিক হচ্ছে সোশ্যাল সুস্থতা অন্তর্ভুক্ত করে। এর মূল উপাদানগুলো কি কি রয়েছে দেখেন, শারীরিক ক্রিয়াকলাপ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। হেলথ রিলেটেড ফিটনেস মানেই আমাদের শরীরের ফিটনেস। আগে আমরা পারফরমেন্স রিলেটেড ফিটনেস পড়েছি, যে ফিটনেসগুলো থাকলে ভালো করলে আমাদের পারফরমেন্স, খেলাধুলার পারফরমেন্স হতে পারে, এক্সারসাইজের পারফরমেন্স হতে পারে, আমাদের ডেলি লাইফ অ্যাক্টিভিটিসের পারফরমেন্স হতে পারে, আমাদের ভালো থাকবে। দেখেন, একজন যদি আমাদের বাসায় মা বোনেরা আছেন, সো যদি আমাদের মায়েরা দেখেন অনেক কষ্ট করে ভোরে উঠে, অনেক অনেক আগে থেকে উঠে রান্না বান্নার কাজ করে, বাসা গোছানোর কাজ করে, অনেক অ্যাক্টিভিটিস করে সারাদিন, তাদের কিন্তু টায়ার্ডনেস কম, তারা অনেক পরিশ্রম করতে করতে অভ্যস্ত অনেক আগে থেকে, ছোটবেলা থেকে। বাট আমাদের তুলনামূলক বোনেরা কিন্তু তুলনামূলক মায়েদের চেয়ে কম অ্যাক্টিভ থাকে, বেশিরভাগ সময় ডিঅ্যাক্টিভেট থাকে। কারণ কি? তারা বর্তমান সময়ে কাজের প্রতি অনীহা কম, কাজ করলে কষ্ট হয়ে যায়, সো এরকম কষ্ট হয়ে যায় বিধায় কাজ করি না আমরা। সো কাজ না করতে করতে আমাদের ক্লান্তি চলে আসে, কাজ করতে ভালো লাগে না। কিন্তু যারা কাজের প্রতি খুবই কাজ করতে আগ্রহী থাকে, তারা কিন্তু লং টাইম ধরে কাজ করতে পারে, তাদের টায়ার্ডনেস, ফেটিক যেটা বলা হয়, ক্লান্তি চলে আসে না। সো দেখেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, নিয়মিত ব্যায়াম এবং শারীরিক কার্যকলাপ সুস্থ শরীর বজায় রাখতে গুরুত্বপূর্ণ। এতে কার্ডিওভাস্কুলার ফিটনেস, পেশি শক্তি ও সহনশীলতা, নমনীয়তা এবং বডি কম্পোজিশন অন্তর্ভুক্ত হয়। কার্ডিওভাস্কুলার ফিটনেস হচ্ছে আমাদের ইন্টারনাল যে অর্গানগুলো আছে, বড় হতে থাকে আস্তে আস্তে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি আমরা লং টার্ম ধরে করতে থাকি বা অনেক বছর ধরে আমরা করি, তাহলে আমাদের অ্যাথলেটিক হার্টে রূপান্তর হয় একটা নির্দিষ্ট সময়ে, অর্থাৎ আমাদের হার্টের সাইজটা নর্মাল হার্টের চেয়েও বাড়ে, আমাদের যে হৃৎপিণ্ড হার্ট, ঠিক আছে, এটা নর্মাল হার্টের চেয়েও বড় হয়ে যায়, আকারে বড় হয়ে যায়। তাতে করে আমাদের সুবিধা কি? আমাদের কাজ করার ক্ষমতা বেড়ে যায়, আমাদের শরীরে ব্লাড বেশি পাম্প করে, আমাদের টায়ার্ডনেস কম আসে, অক্সিজেন ক্যাপাসিটি বেড়ে যায়, সেই সাথে আমাদের যে বিভিন্ন ডিজিজ থেকে, ইন্টারনাল ডিজিজ থেকে আমরা মুক্ত পেতে পারি, ঠিক আছে, ডায়াবেটিস আমাদের হয়ে যায়, রিডিউস হয়ে যায়, বা আরও ইন্টারনাল অনেকগুলো অ্যাক্টিভিটিস, আমাদের অনেক অর্গানগুলো ডেভেলপ হয়, ঠিক আছে। দেন দেখেন, পেশির শক্তি আগে আমরা পড়েছি, মাসেল স্ট্রেংথ, সহনশীলতা, যে নমনীয়তা, এখানে ফ্লেক্সিবিলিটি, বডি কম্পোজিশন, ঠিক আছে। এখন দেখেন পুষ্টি, নিউট্রিশন, সুষম খাদ্য গ্রহণ, যথেষ্ট প্রোটিন, কার্বোহাইড্রেট, চর্বি, ভিটামিন ও মিনারেল, এগুলো সব হচ্ছে আপনার নিউট্রিশনের যে উপাদান সরবরাহ করা নিচ্ছে। এখন আমরা দেখেন আমাদের সমাজে অনেকে আছে ম্যালনিউট্রিশনে ভোগে। ম্যালনিউট্রিশনটা কি? সেটা হচ্ছে সে সঠিক খাবার পায় না। অনেক গরিব মানুষ আছে যারা দুবেলা দুমুঠো ঠিক মতো খেতে পারে না। সো তাদের ক্ষেত্রে তারা ঠিকই পরিশ্রম করে যায়, কষ্ট করে যায়, বাট খাবারটা ঠিক মতো পায় না, প্রপার নিউট্রিয়েন্ট পায় না। যে খাবারগুলোতে ভালো প্রোটিন আছে, কার্বোহাইড্রেট
ফ্যাট, ভিটামিন, মিনারেলস সবগুলোই তো আমাদের শরীরের জন্য দরকার। সুষম খাদ্য যেটা, সুষম খাদ্য আমাদের দরকার। বাট যারা অনেক দরিদ্র মানুষ, বাজারে গেলে এখন যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সবসময় চিন্তা করে কম টাকায় যে জিনিসটা পাওয়া যায়। সো কম টাকার জিনিসে কি খুব ভালো পরিমাণ আপনার সুষম খাদ্য হওয়াটা আসলে কতটুকু যুক্তিসম্মত এটা বুঝতেই পারছেন। সো কম টাকায় খাবার তারা চেষ্টা করে কোনোভাবে একবেলা খেয়ে দুবেলা খেয়ে পুরো দিন কাটায়। সো তাদের জন্য এই মানে ল্যাক অফ নিউট্রিশনে তারা ভোগে। কিন্তু দেখেন এই নিউট্রিশনটা এত বেশি ইম্পর্টেন্ট আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জন্য। আমরা যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করি বাট নিউট্রিশন ঠিকমতো না নিই, আমরা যদি আমাদের যে পরিমাণ খাবার দরকার, ক্যালোরি পার প্রত্যেকটা মানুষের যে পরিমাণ ক্যালোরি দরকার সেই পরিমাণ ক্যালোরি যদি আমরা মানে না খাই, তাহলে কি আমাদের আস্তে আস্তে আমাদের শরীরের কন্ডিশনটা খারাপ হতে থাকবে। কারণ কি আমাদের শরীরে যে মানে আমাদের শরীরে ইন্টারনাল অর্গান বলেন বা আমাদের অর্গানগুলোতে যে পরিমাণ এই যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, মিনারেল যেগুলো আছে সেখান থেকে আমাদের পরিশ্রম করলে ওখান থেকেই তখন ব্যয় হতে থাকবে। বাট আমরা যদি এক্সট্রা খাবার না খাই, এক্সাক্ট মানে প্রপার প্রোটিন বা নিউট্রিশন যদি আমরা না পাই, তাহলে আমাদের অ্যাক্টিভিটিস করতেও দেখবেন সমস্যা হয়ে যাবে। দেখেন খেয়াল করেন, দেন হচ্ছে মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্য, স্ট্রেস ম্যানেজমেন্ট। মেন্টাল হেলথ কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেন্টাল হেলথটা কি, মানসিক স্বাস্থ্যটা আবার কি? দেখেন স্ট্রেস ম্যানেজমেন্ট, পর্যাপ্ত ঘুম এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া। স্ট্রেস ম্যানেজমেন্ট কি, ধরেন আপনি পারিবারিকভাবে অনেক চাপে আছেন, আপনাকে চাকরি করতে বলছে, আপনাকে আর্নিং সোর্স বাড়াতে বলছে, এর সাথে সাথে বাসায় ফ্যামিলি আছে, অনেকের ফ্যামিলির এটা লাগবে ওটা লাগবে, মেন্টাল স্ট্রেস, অফিসের চাপ, কাজের চাপ, এগুলো সব মেন্টাল স্ট্রেস হয়ে যাচ্ছে। কারণ যখনই আমরা পারছি না, আমাদের ওভারলোডেড হয়ে যাচ্ছে, একজন মানুষের ক্ষেত্রে নেওয়া পসিবল হচ্ছে না, তখনই কি হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট যেটা, এটা কিন্তু খুবই টেকনিক্যালি স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হয়। স্ট্রেস ম্যানেজমেন্ট যদি আমরা ঠিকমতো না করতে পারি, ওভার স্ট্রেস হয়ে যায়, হ্যাঁ আমাদের তখন কিন্তু মেন্টাল হেলথটা আমাদের মাথা কাজ করে না ঠিক মতো, মেন্টাল হেলথটা আমরা হচ্ছে ঠিক থাকে না। সো আমরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি। সো এর জন্য আমাদের যতই প্রবলেম আসুক না কেন, আমাদের টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। সেই সাথে সাথে কোন ওয়েতে ওই স্ট্রেসটা ম্যানেজ করা যায়, টেকনিক্যালি সময় নিয়ে হোক, যেভাবে হোক, কন্ট্রোল করে হোক, আমাদের এটা হচ্ছে ম্যানেজ করতে হবে, যাতে করে আমাদের মানসিকভাবে আমরা সুস্থ থাকতে পারি। দেখেন এটার জন্য পর্যাপ্ত ঘুম খুবই ইম্পর্টেন্ট। আমি সারা দিন পরিশ্রম করি, রাতেও পরিশ্রম করি, বাট আমি যদি না ঘুমাই, তাহলে কি আমার শরীর ঠিক থাকবে? শরীর যখনই ঠিক থাকবে না, আলটিমেটলি ওটা আমাদের মেন্টাল হেলথেও প্রভাব পড়বে, মানসিকভাবেও আমরা অসুস্থ হয়ে পড়বো। হুম, মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে। ঠিক আছে, নেক্সট নাম্বার 4 পয়েন্ট দেখেন, লাইফস্টাইল। দেখেন এই ফিজিক্যাল ফিটনেস বলেন, যাই বলেন না কেন, আমাদের লাইফস্টাইলটা যদি আমরা চেঞ্জ না করতে পারি, লাইফস্টাইল যদি সুন্দরভাবে না গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু আমাদের কোনো ভ্যালু নেই। বিকজ দেখেন স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা, আমরা যদি অস্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলি, লাইক আমি প্রত্যেক দিন রাতে 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুমাই, যদি এরকমটা হয় আমার ঘুমের অভ্যাস, হয়তো বা এখন শরীরের জোর আছে আমি পারছি, বাট একটা নির্দিষ্ট টাইম পরে কিন্তু আমাকে লং টার্ম এটা সাফার করতে হবে, আমি অসুস্থ হয়ে যেতে পারি। সো আমাকে ঘুম কতটুকু প্রয়োজন একজন সুস্থ মানুষের, সেটা জানা দরকার এবং সেই অনুযায়ী কাজ করা দরকার। এই সাথে সাথে আমাকে কি খাবার খেতে হবে, কি খাবার খেলে আমি প্রপার নিউট্রিশনটা পাবো, নিউট্রিশনের অভাব হবে না, সুষম খাদ্য গ্রহণ করতে পারবো, সেটা আমাকে ব্যবস্থা করতে হবে, সেই অনুযায়ী চলতে হবে। আমি দুপুরের খাবার খেলাম রাত্রে 9টার দিকে, রাতের খাবার খেলাম রাত্রে 1টার দিকে, 2টার দিকে, তাহলে কি আমার হ্যাবিটটা ঠিক থাকলো? না, আমার লাইফস্টাইলটা চেঞ্জ করে রাইট টাইমে রাইট ডিসিশনটা নিতে হবে, রাইট ওয়েতে কাজগুলো করতে হবে। যেমন ধূমপান, অ্যালকোহল সেবন পরিহার, পর্যাপ্ত হাইড্রেশন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। ধূমপান ধূমপান স্বাস্থ্যের জন্য আমরা ক্ষতিকর দেখি, আমরা যে বিভিন্ন অ্যালকোহল বা ধূমপান যে ইগুলা পাওয়া যায়, এলিমেন্টস গুলা পাওয়া যায়, সেখানে লেখাও থাকে, বাট আমরা মানুষ এত বুদ্ধিমান, আমরা লেখা জানি যে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরেও আমরা চাই আমাদের ক্ষতি হোক। আমরা বেশিরভাগ মানুষ এটার সাথে ইনভলভ। কেন? আমরা চাই না যে আমাদের লাইফস্টাইল ভালো থাকুক।
আমাদের শরীর ভালো থাকুক, এজন্য আমরা চাই না। বিকজ দ্যাটস ওয়াই আমরা অ্যালকোহল নেই, আমরা অনেকেই ধূমপান করি। সো এগুলা পরিহার করতে হবে, তাহলে এগুলা করলে আমাদের ইন্টারনাল অর্গানগুলা আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। ঠিক আছে, লাইফস্টাইল বুঝতে পেরেছেন সবাই? লাইফস্টাইল, হ্যালো জি স্যার, বুঝতে পারছি সবাই, স্যার। জি স্যার। ওকে। আমরা সংক্ষেপে আরেকটুখানি আগাই। শারীরিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য দেখেন আছে, এইম এইম অ্যান্ড অবজেক্টিভস অফ ফিজিক্যাল এডুকেশন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। শারীরিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য কি? এখন এখানে অনেকগুলো মতভেদ রয়েছে, আমরা একটু দেখি। শারীরিক শিক্ষাবিদগণ শারীরিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য বেশ কয়েকটি অন্তর্বর্তী পদক্ষেপের কথা উল্লেখ করেছেন। বিভিন্ন শারীরিক শিক্ষাবিদগণ শারীরিক শিক্ষার লক্ষ্য হিসাবে নিম্নলিখিত মত ব্যক্ত করেছেন। উইলিয়ামস এর মতে শারীরিক শিক্ষার লক্ষ্য হলো ব্যক্তির শারীরিক, সামাজিক ও অন্যান্য দিকে সুষম উন্নতি ঘটিয়ে ব্যক্তি সত্তার সর্বাঙ্গীন বিকাশের সাধনের চেষ্টা। আচ্ছা দেখেন, ফিজিক্যাল এডুকেশনের লক্ষ্য বা উদ্দেশ্য যেটাই বলেন। আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এইম অ্যান্ড অবজেক্টিভস? কেউ কি বলতে পারবেন? লক্ষ্য এবং উদ্দেশ্য এটার মধ্যে পার্থক্য কি? লক্ষ্য এবং উদ্দেশ্য এটার মধ্যে পার্থক্য কি? কে বলতে পারবে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এইমস অ্যান্ড অবজেক্টিভস? এই দুটার মধ্যে, লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে পার্থক্য কেউ কি বলতে পারবেন? ওকে, আমি বলে দিই। দেখেন, লক্ষ্য হচ্ছে আমার জীবনের লক্ষ্য, ধরেন আমার জীবনের লক্ষ্য টু বি এ টিচার, একজন শিক্ষক হওয়া। এখন তাহলে উদ্দেশ্য কোনগুলা? এই টিচার হতে গেলে আমাকে যে যে স্টেপগুলো পার করতে হবে, আমার ড্রিমটা অ্যাচিভ করতে গেলে যে যে স্টেপগুলো পার করতে হবে, আমাকে এডুকেটেড হতে হবে। কোন লেভেল পর্যন্ত এডুকেটেড হতে হবে? এই যে ধাপগুলো, এই ভেতরের যে ধাপগুলো, এগুলো সব উদ্দেশ্য। প্রথমে আমাকে এসএসসি পাস করতে হবে, দেন এইচএসসি পাস করতে হবে, এরপরে একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন নিতে হবে। ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন করার পরেও আমি টিচার হতে পারবো আমি যদি চাই। তারপরে মাস্টার ডিগ্রি করতে হবে। সো এই যে স্টেপগুলা, দিস ইজ কল্ড অবজেক্টিভস। আমাকে লক্ষ্যে পৌঁছানোর যে ধাপ, এই ধাপগুলা হচ্ছে অবজেক্টিভ। আরো যদি ক্লিয়ারলি বলি, ধরেন আপনি পাঁচতলাতে ওঠা, পাঁচতলায় আপনার বাসা, আপনি পাঁচতলাতে থাকবেন, আপনি থাকেন, বাট পাঁচতলায় উঠবেন। এখন এখন পাঁচতলায় ওঠার জন্য যে আগে যে সিঁড়িগুলা বেয়ে বেয়ে উঠতে হয়, এইগুলো হচ্ছে অবজেক্টিভস। আর আপনার টার্গেট কি? পঞ্চম তলায় ওঠা, ওটা হচ্ছে আপনার লক্ষ্য। আশা করি বুঝতে পেরেছেন। ওয়াল্টার বুক ওয়াল্টার বলেছেন, শারীরিক শিক্ষার লক্ষ্য হলো শারীরিক, মানসিক ও সামাজিক দিক সমূহের সুসমন্বিত বিকাশ সাধন। ঠিক আছে, সুসমন্বিত বিকাশ সাধন। এই বিকাশ সাধনের উপায় হলো স্বাস্থ্যবিধি মেনে চলা ও নিয়ম নীতি অনুসারে পরিচালিত খেলাধুলা, ছন্দময় ব্যায়াম এবং জিমন্যাস্টিক্স ইত্যাদি ক্রিয়াকর্মে অংশগ্রহণ। এগুলোই শারীরিক শিক্ষার উদ্দেশ্য হিসেবে স্বীকৃত। বিশেষজ্ঞগণ কিছু উদ্দেশ্য সম্পর্কে একমত হলেও কিছু উদ্দেশ্য নিয়ে মতের ভিন্নতাও প্রকাশ করেছেন। কয়েকটি প্রাথমিক উদ্দেশ্য সম্পর্কে অধিকাংশ বিশেষজ্ঞ মতামত থেকে শারীরিক শিক্ষার উদ্দেশ্যগুলো চিহ্নিত করা সম্ভব। বিভিন্ন চিন্তাবিদদের মতামত বিবেচনা করে শারীরিক শিক্ষার উদ্দেশ্যকে 4টি ভাগে ভাগ করা যায়। এটা ইম্পর্টেন্ট। শারীরিক শিক্ষার উদ্দেশ্যকে কয়টা ভাগে ভাগ করা যায়? 4টি ভাগে ভাগ করা যায়। দেখেন, শারীরিক সুস্থতা অর্জন, এটা হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্টাল অবজেক্টিভস। ফিজিক্যাল ডেভেলপমেন্টাল অবজেক্টিভস হচ্ছে শারীরিক শিক্ষার যেটা একটা উদ্দেশ্য। শারীরিক সুস্থতা অর্জন, মানসিক বিকাশ সাধন, মেন্টাল, এটাকে বলা হয় মেন্টাল ডেভেলপমেন্টাল অবজেক্টিভস। অবজেক্টিভসের একটা প্রকার মানসিক বিকাশ সাধন। চারিত্রিক গুণাবলী অর্জন, ক্যারেক্টার ডেভেলপমেন্টাল অবজেক্টিভস। ঠিক আছে, এটাকে চারিত্রিক গুণাবলী অর্জন বলে। সামাজিক গুণাবলী অর্জন, হ্যাঁ, সোশ্যাল ডেভেলপমেন্টাল অবজেক্টিভস। এটা এই 4 প্রকারের অবজেক্টিভস ফিজিক্যাল এডুকেশনে রয়েছে। এটা মনীষীদের মতে, এটাকে আবার মডিফাই করে এটা ভাগ করা হয়েছে। সো এ পর্যন্ত সবাই কি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? জি স্যার।